4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কাল প্রধান উপদেষ্টা সহ যাচ্ছেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। মৃত্যুর কাছে হেরে গেল মাগুরায় ধর্ষণের শিকার ছোট্ট শিশু। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার শুরু হবে, জানালেন আইন উপদেষ্টা। শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। সীমান্তে হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের জোরালো প্রতিবাদ। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অর্থ পাচারে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়ার বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও শেখ হেলালের বিরুদ্ধে মামলা। আগে সংসদ নির্বাচনে ছাত্রদের নতুন দলকে ঐক্য করার আহ্বান জয়নুল আবদিন ফারুকের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আমানুল্লাহ আমানের। এবং পারমাণবিক চুক্তির নামে যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেবে না ইরান, জানালেন আয়াতুল্লাহ খামেনি। সামরিক বল প্রয়োগের প্রচেষ্টা প্রতিহতের হুমকি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। 4 দিনের সফরে ঢাকায় এলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেল 4:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। শুক্রবার তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে ইফতারে অংশ নেবেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী এমিরেটসের বিশেষ ফ্লাইটটি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেল 4:45টায় এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে রওনা হয় তাকে বহনকারী গাড়িবহর। এ সময় বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। 4 দিনের এ সফরে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ইস্যু। শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন অ্যান্টনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন তারা। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন অ্যান্টনিও গুতেরেস। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে। রোববার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর নিশ্চিত করেছে আইএসপিআর। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেওয়া হয় তাকে। রাখা হয় শিশু বিভাগের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিইউ এর নিবিড় পর্যবেক্ষণে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী। সহকর্মী আপন উপর রিপোর্ট। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নিশ্চিত করেছে আইএসপিআর। আইএসপিআর জানায় সকালে 3বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়, 2বার স্থিতিশীল করা গেলেও 3য়বার শিশুটি হার মানে মৃত্যুর কাছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও। যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার কথা জানায় আইএসপিআর। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার শ্বশুরের পাশবিকতার শিকার হয় আসিয়া। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। পরদিন শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
আর শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয় তাকে। আপনপু, দেশ টিভি, ঢাকা। এদিকে মাগুরায় আসিয়ার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। শিশু আসিয়ার মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর নিজ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ওই বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। এ সময় কান্না ধরে রাখতে পারেননি তারাও। তারা সবাই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন। আসিয়ার পারিবারিক সূত্রে জানা যায় তার মরদেহ রাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরায় পৌঁছাবে। এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে দাফন করা হবে। ঘৃণিত একটা অপরাধী যে হিটু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি, যাতে করে এটা দেখে সারা বিশ্বে আর যেন এরকম শিশু ধর্ষণ, হত্যা চেষ্টা এগুলো যাতে কেউ করতে সাহস না পায়। লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এদের লোকেশন নিলাম, বললে যে রুমানি ময়দানে নামবে। তখন আমরা মোটামুটি কয়েকজন আলাপ আলোচনার মাধ্যমে নামাজ বাদ আসিয়ার জানাজা হবে আমরা আনুমানিক জানতে পারলাম। এশার নামাজ বাদ স্পটটা হলো সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয় আর সোনাইকুণ্ডি গুরস্থান মাঠে জানাজা হবে, দাপন হবে। এই নিষ্পাপ শিশুটি, ফুলের মতো শিশুটি, তার প্রাণটি অকালে ঝরে গেছে। আমরা তার যারা এই শিশুর সঙ্গে এরকম খারাপ আচরণ করেছে আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করি। দর্শক, মাগুরার শিশুর জানাজা অনুষ্ঠিত হবে স্থানীয় নোমানি মাঠে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর দ্রুত বিচারের বিষয়ে এলাকাবাসী কি বলেছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি এই মুহূর্তে আছি মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে। এই মুহূর্তে আমাদের আসিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে জানাজাতে জানাজাতে হাজির হয়েছেন আবুল হাসান আবুল সার্জিস আলম, ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, হেফাজতের মামুনুর হক সাহেব, এনারা সবাই এই জানাজায় রয়েছে। এইমাত্র জানাজা শেষ হলো। জানাজা শেষ হওয়ার সাথে সাথে তাকে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামে নেওয়া হবে। আপনারা দেখুন, এই যে জানাজা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে জানাজার কফিনটা নিয়ে এখনই আসলে নেওয়া হবে তার গ্রামের বাড়িতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাগুরা নোমানি ময়দান থেকে আসিয়ার লাশ এখনই যাচ্ছে। এই লাশের কফিন কাঁধে নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক এবং আবুল হাসনাত আব্দুল্লাহ। এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাগুরায় আসিয়ার লাশ বহন কফিনটি নোমানি ময়দান থেকে এখন অ্যাম্বুলেন্সে উঠানো হবে। অ্যাম্বুলেন্স যোগে এবং সেনাবাহিনী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে লাশটিকে অতি সতর্কতার সহিত নেওয়া হবে তার নিজস্ব গ্রামে। এখানে সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম জানাজা, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সোনাইকুণ্ডি গোরস্থানে তার অনুষ্ঠিত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সন্ধ্যা 6টা 10 থেকে 20 মিনিটের মাঝে আসিয়াকে বহন করে হেলিকপ্টারটি বহন করে অ্যাম্বুলেন্স যোগে মাগুরা নোমানি ময়দানে এসে পৌঁছান এবং এই মাগুরা নোমানি ময়দানে পৌঁছানোর পর এখানে হাজারো জনতার ঢল নেমেছে আসিয়ার জানাজা উপলক্ষে। মাগুরার মানুষ আজকে শোকে বিহ্বল। আজকে অনেক দুঃখিত। তাদের আসিয়া বোন আসলো কিন্তু জীবিত না, সে মৃত। সবাই এতদিন অনেক দোয়া এবং প্রার্থনা করেছিল আসিয়ার জন্য, কিন্তু সেই জন্য আসিয়াকে এক নজর দেখার জন্য সবাই এখানে এসেছে। সবকিছু মিলে আজকের এখানকার পরিবেশটা একটি ইসের মতন। তো ধন্যবাদ। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মাগুরার শিশুর আসিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। আসিয়ার দাফনের আগে ধর্ষকের ফাঁসির দাবিতে ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। চুয়াডাঙ্গায় দুপুর 2:30টার দিকে জেলা যুবদলের ব্যানারে শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করা হয়। বক্তারা বলেন, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে জীবন দিয়েছে। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। এদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় তারা আসিয়ার দাফনের আগেই
ধর্ষক হিটু শেখ সহ জড়িতদের বিচারের দাবি জানায়। এদিকে ময়মনসিংহ বিক্ষোভ সমাবেশ হয় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে। জেলার সাধারণ মানুষ বিক্ষোভ করে। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশে 7 থেকে 8 দিনের মধ্যে বিচারের উদাহরণ আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দ্রুত আসিয়া হত্যার বিচার শেষ হবে। এদিকে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের এলাকায় বেড়াতে যেয়ে বোনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশু আসিয়া। ওই দিনই ভর্তি করা হয় মাগুরা 250 শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেদিন রাতেই নিয়ে আসিয়াকে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরের দিন অর্থাৎ 7 মার্চ শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে, এরপর সিএমএইচে। পাশবিকতার এমন নির্মম ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করে বোনের শ্বশুর হিটু, বোনের জামাই, ভাসুর আর বোনের শাশুড়িকে। দীর্ঘ 8 দিন পর মাগুরা, ফরিদপুর, ঢাকা মেডিকেল কলেজের পর সিএমএইচে সকল চেষ্টাকে বৃথা প্রমাণ করে না ফেরার দেশে পাড়ি জমান শিশু আসিয়া। তার মৃত্যুতে শোক জানান আইন উপদেষ্টা। সচিবালয়ে কথা বলেন আসিয়া ধর্ষণ সহ নানা ইস্যু নিয়ে। বলেন, আসিয়া হত্যার বিচার শুরু করা হবে আগামী 7 দিনের মধ্যে। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশোধিত নতুন আইনের অধ্যাদেশ আগামী রোববার প্রণয়ন করা হবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথা হয়েছে বলে জানান শফিকুল আলম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে মুখপাত্র বলেন, ভারতের এমন মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। এছাড়াও সীমান্তে সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ জোরালোভাবে প্রতিবাদ করেছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়ে সব বিষয় নিষ্পত্তি করুক। যার পাল্টা জবাব দিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ফারাক্কা চুক্তির আওতায় পানি সঠিকভাবে ভাগ হচ্ছে, তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানিয়ে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের ফলাফল তো আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে
মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 190 কোটি টাকা মানি লন্ডারিং এবং 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজরিন সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত থাকছে ফজলে আদিত্যের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার বান্ধবী জাকিয়া তাজরিন পারস্পরিক যোগসাজশে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে তার বান্ধবী ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি এবং অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক 2টি প্রতিষ্ঠানের নামে 222 কোটি টাকার বেশি লোন নেয় আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে। দুদকের তথ্য বলছে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজরিনের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের 19 কর্মকর্তার যোগসাজশে আত্মসাৎ করা হয় 33 কোটি টাকা এবং 190 কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদকের আইনে মামলা করেছে সংস্থাটি। জনাব জাকিয়া তাজরিন, সাবেক ম্যানেজিং ডিরেক্টর, ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড, গুলশান, ঢাকা। জনাব আহমেদ সায়ান ফজলুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, বেক্সিমকো এলজিপি লিমিটেড। জনাব আহমেদ শাহরিয়ার রহমান এবং জনাব সালমান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আইএফআইসি ব্যাংক সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের মোট 11 জন কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে দুদক। 53 কোটি 54 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিএনপিকে অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, কিছু দেশি বিদেশি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারে নেমেছে। কেউ যদি বিএনপিকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা করে তা ভুল হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না, বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। এই মুহূর্তে তারেক রহমানের দলকে আমাদের লালন করছে, দেখাশোনা করছে। সুতরাং এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচনের ক্ষেত্রে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। এদিকে খুলনায় এক সভায় বিএনপির আরেক নেতা আমানুল্লাহ আমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই দিতে হবে। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনার ভোট ডাকাতের সহযোগিতা করা সাবেক 3 নির্বাচন কমিশনারের বিচার ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল নাগরিক আন্দোলন নামক এক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিগত সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল, তাই তিনি তিস্তার পানি আনতে পারেননি। শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল।
তাই তিস্তার পানি আনতে পারি না। আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। এ সময় ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচনের ক্ষেত্রে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না, গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি। এদিকে সকালে খুলনা মহানগর জেলা এবং বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল বিএনপির সাংগঠনিক সভায় কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অবশ্যই বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। দ্রুত একটি রোডম্যাপ দেবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে 2026 সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে। এই জন্য যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমরা 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করব, এটা আমাদের ডিসিশন। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে যেতে কোনো ধরনের যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডিকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা 32 থেকে বাড়িয়ে 34 করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ইন্টার্নশিপ সহ এমবিবিএস কোর্স 6 বছরের, সেই বিবেচনায় 34 বছর করার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, সংকট থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য 7000 সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া বেসরকারি চিকিৎসকদের পে স্কেল নয়, সর্বনিম্ন বেতন কাঠামো ঠিক করে দেওয়া হবে বলেও জানান তিনি। অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত 9/3/2025 তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যে চিকিৎসক কর্মরত যারা থাকেন তাদের একটি পে স্কেল দাবি করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, 15 মার্চ থেকে পরবর্তী 60 দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। গত বছরের 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর 2 মাস করে এর মেয়াদ বাড়ানো হয়। আজ আরও 2 মাস বাড়ানো হলো। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশের সেনাবাহিনী মোতায়েন আছে।